পর্ব 50। আতঙ্কিত ভঙ্গিতে পায়ের কাজটা তাকাতেই দেখল শশী দু হাতে দু পা চেপে বিছানায় কপাল টিকিয়ে ফুপাচ্ছে কান্নায়। আতঙ্কিত মায়া তাড়াহুড়ো শশীর হাত থেকে নিজের পা ছাড়াতে চেয়ে বলল, আপু কি করছেন? উঠে বসুন, পা ছাড়ুন প্লিজ। শশী সেইভাবে মায়ের পায়ে হাত দিয়ে বসে, দুর্বল শরীরে কান্নার শব্দ নিশ্চুপ। মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু ধাক্কা যেমন ভেতর থেকে ভেঙে চুরে গলিয়ে দেয় মানুষকে, ঠিক তেমনি শশীর মন মস্তিষ্ক দুটোই এই মুহূর্তে ভেঙে চুরে ঘায়েল হয়ে আছে। কাছের টুকরো নেই, খণ্ডিত হয়ে আছে শশীর সাজানো গোছানো স্বপ্নগুলো। বুক ফাটা আর্তনাতে সেইভাবে লুটিয়ে পড়ে শশী বলতে লাগলো, সবই তো আমার ছিল মায়া, তাহলে আমার জায়গায় তুমি কিভাবে এসে গেলে? আমার মানুষটা তোমার কিভাবে হয়ে গেল? এসব তো আমার হওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমি ভুল করলাম কোথায়? এ বাড়ি, এ ঘর, এ মানুষগুলো সবই তো আমার আপনজন, তাহলে তোমার কিভাবে হলো? জন্ম থেকে বড় হলাম এই বাড়িতে, ভালোবাসতাম এই বাড়ির ছেলেকে। আমাকে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে এটা আমার শ্বশুর বাড়ি। হৃদ খান আমার ভবিষ্যৎ স্বামী, বিয়ের জন্য কখনো খারাপ রিলেশনে জড়াইনি। কলেজ লাইফে আমার একটা ক্লাসমেটে আমার ভালো লাগতো, ছোট ছিলাম, আবেগী বয়সে প্রায় 6 মাস প্রেমও করেছিলাম, কিন্তু কখনো কোনো খারাপ কিছুতে জড়াইনি। তবে একটা সময় যখন বুঝতে পারলাম আমি আসলে হৃদকে ছাড়া অন্য কাউকে কখনো ভালোই বাসতে পারবো না, তখন থেকেই হৃদকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত। আমার অনেকটা বছরের সাজানো গুছানো স্বপ্ন তোমার আগমন ছিল ধ্বংসের নেই মায়া। ঠুনকো হাওয়ায় ঝরে গেল সব। আজ আমি সবকিছু হারিয়ে নিঃস্ব শূন্য হয়ে গেলাম। শশীর কান্নায় মায়া অপরাধ বোধ করলো। সে সত্যিই কারো সাজানো গোছানো স্বপ্নে ঢুকতে চায়নি, আর না শশীকে কষ্ট দিতে চেয়েছে। মায়া যদি বুঝতো ওর স্বামীকে খুঁজে পেয়েছে না শশীর আজকের মতো কষ্ট পাবে, তাহলে এই কখনো হৃদের খোঁজ করতোই না, বরং অনেক আগেই এই সম্পর্ক থেকে পিছিয়ে যেত। মায়া তো নিজেও দেখেছিল হৃদের প্রতি শশীর কেয়ারনেস, কত লেবু পানি খাওয়া তো রোজ। তখন তো মায়া হৃদকে চিনত না স্বামী স্বরূপ। মায়ের ভবিষ্যৎ ভীষণ কষ্ট হলো শশীর জন্য। কান্নাও পেল তীব্র অপরাধ বোধে। মায়ের দু হাতের মুঠোয় শরীর হাত নিজের পা থেকে ছাড়াতে চেয়ে বলতে লাগলো, আপু প্লিজ এমন বলছেন কেন? আমি সত্যি আপনার কষ্টের কারণ হতে চাইনি, আমাকে মাফ করবেন সবকিছুর জন্য। আপনি প্লিজ উঠে বসুন। মায়ের কথায় শশীর মাথা তুলে তাকালো। অনেক সময় নিয়ে কান্নার দরুন মায়েরও চোখ মুখ ফুলে আছে। শশী মায়ের চোখের দিকে তাকাতেই গাল ছুঁয়ে টুপ করে অশ্রু জড়ালো নিচে। কষ্ট ইচ্ছিত বেজাই শশী ফের বলল, আমার স্বপ্ন ভাঙা কষ্টে বুকটা হাহাকার করছে মায়া। মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে গেছি, সর্বত্র হারিয়ে নিঃশেষ হয়ে গেছি। প্লিজ মায়া, আমার সবকিছু আমাকে ফিরিয়ে দাও না। আমি আমার সবকিছুর জন্য তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার হৃদ আমাকে ফিরিয়ে দাও। আমি বাঁচতে পারবো না হৃদকে ছাড়া। প্লিজ দয়া করো আমার উপর। আমার আর হৃদের মাঝে তুমি এসো না, আমাদের জীবন থেকে চলে যাও প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ দয়া করো। শশীর হাহাকারে কান্নায় মায়া কেঁদে উঠল। ও কিভাবে ওর স্বামীকে ছাড়া থাকবে? মায়া তো স্বামীর চেহারা না দেখেই ভালোবেসেছিল, তাহলে আজ কিভাবে অন্য কারোর জন্য সে স্বামীকে ছেড়ে দিবে? মায়া বুঝতে পারছে না শশী আরেকটা বছরের সাজানো স্বপ্ন ভেঙে গেছে, তাই বলে মায়া তো এখানে অপরাধী নয়। হৃদ খান মায়ের প্রেমিক নয় যে ব্রেকআপ করে নিবে। মায়ের হৃদের বিবাহিত বউ, যেখানে প্রেমের মতন চাইলেও ব্রেকআপ করা যায় না, তালাক দিতে হয়। মায়ের নিজের জীবন থাকতে কখনোই তালাক শব্দ নিজের জীবনে ঝাড়তে দিবে না। মায়ের শশীর দুহাত মুঠোয় নিয়ে বোঝাতে চেয়ে বলল, এসব কি বলছেন আপু? আমি বিবাহিত, আমার ওনার সাথে বিয়ে হয়েছে। আপনি আমার কাছে আমার স্বামীকে ভিক্ষা চাইছেন, সেটা আমি দিতে অক্ষম। প্রেমিক হলে ব্রেকআপ করে নিতাম, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ব্রেকআপ হয় না। আমি পারবো না আপনার কথা রাখতে। মায়ের কথায় শশী দু চোখের পানি ছেড়ে দিয়ে আকতি স্বরে বলল, তোমার সামান্য দুদিনের পরিচয়ে বিয়ের জন্য হৃদকে ছাড়তে পারছো না, তাহলে বাবু আমার 20 বছরের স্বপ্ন ভেঙে তার উপর তুমি ঘর বানাচ্ছ, সেটা আমি কিভাবে মেনে নেব? শশীর কথায় মায়ের পছন্দ হলো না। মায়া মুঠো কারো স্বপ্ন ভেঙে নিজের ঘর সাজাচ্ছে না, বরং হৃদকে মায়া চিনত না, আর না হৃদ চিনত মায়াকে। দুজনের হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে হয়েছিল, কেউ নিজ থেকে চাইতো না এই বিয়েটাকে। পরিস্থিতির দায়ে কিংবা ভাগ্যে একত্রে লেখা ছিল বলে দুজনের বিয়ে হয়। 2 বছর পরও একে অপরের খুঁজে পেয়েছে। এখানে ওরা কেউ ইচ্ছাকৃত কিছু করেনি, বরং শশী যেটা করেছে সেটা ইচ্ছাকৃত। মায়ের শশীকে বোঝাতে চেয়ে বলল, আমি আপনার স্বপ্ন ভেঙে নিজের ঘর বানাইনি আপু। আমার ভাগ্যে যা ছিল তার সাথে ঘর বানানোর চেষ্টা করেছি, বরং আপনি জোর করে সেটা পেতে যাচ্ছেন যেটা আপনার ভাগ্যে নেই। আপনি মানুষকে মন দিয়েছেন। মায়ের কথায় শশী হা করে নিঃশ্বাস নিল। অতি কষ্টে বুকটা হাহাকার করছে ওর, নিঃশ্বাস আটকে আসছে বারবার।
এত বছরের যত্নে গড়া ভালোবাসা কত সহজেই মায়া বলে ফেললো। শশী ভুল মানুষকে ভালোবেসেছে এতদিন, যে ভাগ্য ছিল না তাকে মন দিয়েছে। আসলেই কি তাই? যে ভাগ্যে থাকে না তাকে কেন মন বস্তু করে? কেন? শশী মায়ার চোখে চোখ রেখে দুনয়ন অস্ত্র ফেলে অসহায় গলায় মায়াকে বলল, আমি শূন্য, তুমি পূর্ণ। আমি হারিয়েছি আর তুমি পেয়েছো। আজ আমি খাচ্ছি, হয়তো একদিন চুপ হয়ে যাব, এই ভেবে আমার মানুষটা তোমার, আমার স্বপ্ন তোমার, আমার ভালোবাসাও তোমার, তোমার সব দুঃখ আমার। শশীর চোখে তার অসহায়ত্ব প্রকাশ পেল, ভালোবাসা হারানোর তীব্র বেদনা দেখা গেল। মায়া শশীর দুহাত ধরে রাখা অবস্থায় কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই বেশি আসলো কারো গম্ভীর কণ্ঠ। নাটক করা শেষ তোর, নাকি আরো বশীকরণ করা বাকি আছে? হৃদের কথায় তৎক্ষণাৎ দর ফুরিয়ে ঘুরে তাকালো জুই ও মায়া। শশী তেমন বাবাবেগ দেখা গেল না, বরং হৃদের কণ্ঠে ব্যর্থ হয়ে নেতিয়ে পড়লো বিছানায় কপাল টিকিয়ে। মায়া জুই হৃদকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা ভয় পেল, বিশেষ করে মায়া। একবার শশীর দিকে তাকাচ্ছে তো অন্যবার ঘুরে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে তাকাচ্ছে। অফিসিয়াল গেটাবে দাঁড়িয়ে হৃদ, হয়তো সবে বাহির থেকে ফিরেছে। গায়ের কালো কুটটা বাম হাতের মুঠোয় চেপে ডান হাত পকেটে গুঁজে দাঁড়িয়ে শশীকে উদ্দেশ্য করে উক্ত কথাগুলো বলল সে। মায়া হৃদকে দেখে চুপ করে যেতেই হৃদ কক্ষের ভিতর প্রবেশ করতে করতে হাতের কুটটা পিছনে দাঁড়িয়ে থাকা আসিফকে দিতে দিতে ফের শশীকে উদ্দেশ্য করে বলল, হারাই তো তারা যারা পেয়েছিল, তোর কি ছিল যেটা হারানোর এত কষ্ট পাচ্ছিস তুই? হৃদের কথায় শশী নিরুত্তর হয়ে বিছানায় মুখ গুজে ফুপাচ্ছে। মায়া একবার শশী, অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদ শশীকে উত্তর করতে না দিকে সে আর কথা বাড়ালো না। এমনিতেই সকালের গণনা নিয়ে মেজাজ খারাপ তার, এখন আবার বাড়ি ফিরে শশীকে মায়ার রুমে দেখতে সে ভাবেনি। মায়া শশীর দুজনের কথাই হৃদ শুনেছে। হয়তো হৃদের আসতে আরো একটু দেরি হলে এখানে কি ঘটতে পারতো সে ধারণা আছে হৃদের। প্রথমে শশী মায়াকে নিজের কথায় ইমোশনাল করে বোঝাতে চাইতো হৃদের জীবন থেকে চলে যেতে। বরাবরই মায়ের কথা শুনলে দ্বিতীয় পদক্ষেপ নিত শশী, যেটা ধারণা হতো মায়েরও নেই, শশী মেন্টাল পেশেন্ট। যেটা জানার পর বাড়িতে সবাই কিভাবে শশীকে একা ছেড়ে দিল ওর বউর ক্ষতি করতে। হৃদ শশীর উপর নিজের মেজাজ দেখালো না, পাগলের সামনে কি বা মেজাজ দেখাবে সে? তার চেয়ে বরং তার বউকে নিয়ে সে চলে যাবে এ বাড়ি থেকে। এ বাড়ি তার বউর আপাতত সেফ না। দক্ষ হাত বাড়িয়ে তৎক্ষণাৎ মায়ার হাত টেনে বিছানা থেকে নামাতে নামাতে আসিফকে উদ্দেশ্য করে বলল, আসিফ, জুইকে ওদের বাসায় দিয়ে আয়। জি ভাই। আসিফ তৎক্ষণাৎ সম্মতি জানাতে হৃদ মায়ের হাত চেপে চললো দরজার দিকে। হৃদের পিছন পিছন আসিফ ও জুইকে নিয়ে বেরিয়ে আসলো শশীকে কক্ষে রেখে। হৃদ যখন মায়াকে নিয়ে নিচে ড্রয়িং রুম পার হয়ে বেরিয়ে যাচ্ছিল তখন সেখানে খানবাড়ির সকলে উপস্থিত ছিল। শশীর মা সালমা বেগমে ছিলেন। তিনি রাগে ফুঁসতে থাকেন হৃদ মায়াকে নিয়ে বেরিয়ে যেতে দেখে। মুক্তা হেনা খানের সঙ্গে ছিল, সেও দেখেছে মায়াকে নিয়ে হৃদ তার আর আসিফের সঙ্গে জুই বেরিয়ে যেতে। সকালের ঘটনা পুনরায় তাজা হলো। হৃদের সামনে কেউ কিছু বলতে না পারলেও মুক্তাকে কেউ ছাড়লো না এবার যাতা শোনাতে। শেষ পর্যায়ে সালমা বেগম হাইপার হয়ে যান। শশী যখন মায়ের রুম থেকে নিচে এসে সবার সামনে আবারও অজ্ঞান হয়ে পড়ল, তখন মেয়ের অবস্থা খারাপ দেখে রাগে হিতাহিত অজ্ঞ হয়ে তিনি তেড়ে যান মুক্তাকে মারতে। ছোট বোনকে না পেরে বড় বোনের উপর ক্ষোভ প্রকাশ করতে চাইলে হেলা খান আর আরাব খান সে যাত্রায় বাধা দেয় সালমা বেগমকে। অস্থির উত্তেজিত পরিস্থিতিতে ফাহাদ তখন শশীকে কুলে নিয়ে রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ সালমা বেগমকে ওইভাবে মুক্তার উপর হামলে পড়তে দেখে সেও মুহূর্তে থমকে দাঁড়ায় জায়গায়। কয়েক সেকেন্ড থমকানোর অবস্থায় গেল ফাহাদের। হুঁশে ফিরতে শশীকে নিয়ে উপরে না গিয়ে তৎক্ষণাৎ সোফায় ফেলে সেও রাগের বসে মুক্তাকে নিয়ে বেরিয়ে গেল সোজা। দোষী যারা তাদেরকে কেউ কিছু না বলে সবাই মুক্তাকেই কেন দোষ দিচ্ছে? মুক্তা কি ওর বোনকে বলেছিল যে রিদ খানের সঙ্গে বিয়ে করতে? সবার মতো মুক্তাও তো আজ প্রথম শুনলো মায়ের বিয়ে করেছে সেটা। তাহলে সবাই কেন মুক্তাকে হেনস্থ করছে এর জন্য? ওর কি দোষ এখানে? সাহস থাকলে গিয়ে রিদ খান বা তার বউকে গিয়ে প্রশ্ন করুক কেন তারা বিয়ে করেছে। সেটা না করে সবাই ফাহাদের বউয়ের দিকে আঙুল তুলছে। ফাহাদ মুখ ফুটে কিছু বলতে না বললে সবাইকে নিয়ে ওর ভদ্রতার সুযোগ নিবে, তাই বউয়ের উপর দিয়ে। তাহলে ফাহাদ কিসের পুরুষ যদি তার বউয়ের হেফাজতি করতে না পারলো? তাই ফাহাদ ঠিক করলো এই পরিবেশে আর নয়, সে আজ এই মুহূর্তে মুক্তাকে নিয়ে ঢাকা চলে যাবে। এখানে আর নয়। হৃদ মায়াকে নিয়ে নিজের গাড়িতে উঠে বসতেই আসিফ জুইকে নিয়ে উঠলো অপর গাড়িতে। পরপর দুটো গাড়ি বেরিয়ে যেতেই ফাহাদ নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল মুক্তাকে নিয়ে। অসহায় অপমানিত হওয়া মুক্তা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তীব্র অপমানে। আজ পর্যন্ত ওর বাবা মা কেউ ওর গায়ে হাত তুলেনি, শত অন্যায়ের পরও। এমনকি এতদিনের রিলেশনে ফাহাদ পর্যন্ত ওর গায়ে হাত তোলা তো কথা, উঁচু সুরে উঁচু গলায় দুটি কথা পর্যন্ত বলেনি। সেখানে মায়ের জন্য নিজের শ্বশুরবাড়ি ওকে আজ কত অপমানিত হতে হলো, গায়ে হাত তোলার পর্যন্ত হয়ে গেল। এইসবই হয়েছে মায়ের জন্য। মায়া কিভাবে পারল ছোট বোন হয়ে মুক্তার এই পরিস্থিতিতে ফেলতে?
নিশ্চুপ উদাস ভঙ্গিতে চুপচাপ নত মস্তিষ্কে বসে মায়া। নিজ সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে 2-3 বার চোখ ঘুরিয়ে নিল নত মস্তিষ্কে মায়াকে। সে সমাবেশ থেকে সোজা বাড়ি গিয়েছিল, তাই ফ্রেশ হওয়ার সুযোগ পায়নি। গায়ে সকালে সাদা শার্ট আর কালো প্যান্ট এখনো ইন করা, দু হাতে শার্ট কোনোই অবধি স্টেজে ভাঁজ করা, বা হাতে গড়ি খুলে ফোনের সাথে গাড়ি ডেস্কের উপর রাখা। দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরানোর দুবাহু শক্ত পেশি ফুলে শার্ট ছিঁড়ে পড়ে যেন বেরিয়ে আসতে চাইছে। মায়া 2-1 বার আর চোখে হৃদকে দেখে পুনরায় নিচের দিকে তাকালো। হৃদকে কথা বলতে না দেখে কুলের ওপর 2 হাতের দিকে তাকিয়ে অনেক সময় পর মিনমিন গলায় মায়া বলল, শশী আপু মনে হয়। হৃদ মায়ের কথা শেষ করতে না দিয়ে শক্ত গলায় বলল, কার কি মনে হলো সেটা আপনার দেখার বিষয় নেই ম্যাডাম। আপনার জামাই কি চাই সেটাই দেখেন শুধু। আপনার জীবনের লক্ষ্য শুধুমাত্র আপনার জামাই হবে, অন্য কিছু নয়। যতদিন আমি বেঁচে আছি আপনার থেকে আমাকে আলাদা করার সাহস কারো বাপের নাই। যে আপনার দিকে আঙ্গুল তুলবে আমি তাকে সোজা উপরের টিকিট ধরাই দেব। রিত, আমার তুমি ছাড়া চলবে না, একদমই চলবে না। আই নিড ইউ অ্যান্ড আই মিন ইট। রিতের কথায় মায়া চুপ করে গেল। মায়া জানে এরপর কি হবে। আজকে যা হয়েছে নিশ্চয়ই এতক্ষণে মায়ের পরিবারে সেই খবর পৌঁছে গেছে। আচ্ছা, মায়ের পরিবার কিভাবে রিয়েক্ট করবে এসব ব্যাপারে? যত কিছুই হোক মায়া ওর স্বামী কোনো কিছুতে ছাড়বে না। রিতকে ওরা অনেক আগেই করে ফেলেছে। ভুল যেহেতু হয়েছে তাই দরকার হলে মায়া সবার পায়ে ধরে ক্ষমা চাইবে, তারপরও স্বামীর সঙ্গ ছাড়বে না মায়া। মায়া বয়ে বয়ে রিত থেকে জানতে চেয়ে বলল, আমাদের বাড়িতে মনে হয় এতক্ষণে বিয়ের খবরটা পৌঁছে গেছে, তাই না? আপনি কিছু জানেন এই ব্যাপারে? রিত স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল, খবর না পৌঁছালেও পৌঁছে যাবে দ্রুত। আমি পৌঁছাবো সেই খবর। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। তোমার কলেজে ট্রান্সফার টাকা করাবো। বি রেডি, প্রস্তুত হও সবকিছুর জন্য। রিতের ইঙ্গুতমূলক কথায় মায়া আটকে উঠল। মায়া মোটেও প্রস্তুত নয় দুজন একত্রে থাকার জন্য। সেজন্য মায়া আতঙ্কিত ভঙ্গিতে আপত্তি জানাতে চেয়ে বলল, কি বলছেন এসব? আমি পারবো না। তোমার মতামত চাইনি, আমার ডিসিশন জানিয়েছি। প্লিজ শাট আপ। রিতের ধমকে মায়া গাল ফুলিয়ে বসলো। রিতকে আর রাগাতে চাইল না সে। এমনকি সবাই জেনে গেছে ওদের সম্পর্কে। এখন নিশ্চয়ই রিত মায়াকে সময় দিবে না আলাদাভাবে। মায়া মন খারাপ করে জানতে চাইল, আমি কি আপনার মার সাথে থাকবো? রিত আগের নেই বলল, না, আমার সাথে। মায়া কপাল কুঁচকে রিতের দিকে তাকিয়ে সন্দেহ করে বলল, আপনি কি আমাকে আপনার ওই আলাদা বাড়িতে রাখতে চাইছেন কোনোভাবে? রাখতে চাইছি না, তুমি সেভাবেই থাকবে আমার সাথে। মায়া নাচক ছড়ে তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, অসম্ভব। আমি আপনার সাথে ওই বাড়িতে একা থাকবো না কখনো। আমি আপনার আম্মুর সঙ্গে থাকবো, নয়তো না। রিতের গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মায়ার দিকে কপাল কুঁচকিল তাকালো। একটা ব্রু উঁচিয়ে বলল, বিয়ে করেছি আমি আর বউকে মার সাথে রাখার জন্য? আমার বউ আমার সাথে থাকবে। মায়া জেদ করে বলল, আমি এত কিছু জানি না, আমি আন্টির সঙ্গে থাকবো, নয়তো না। রিত মায়ের কথার সামনে দিকে ঘুরে গেল। ড্রাইভিং এ মনোযোগ দিতে দিতে বলল, কথা কিছু বুঝে শুনে বলিয়েন ম্যাডাম। আমার মধ্যে কিন্তু লজ্জার সিস্টেমটা ডাউনলোড নেই, চাইলে চেক করতে পারেন। আপনি যার সাথে ঘুমান তার ঘর থেকে ধরে আনবো আমি, সেটা নিশ্চয়ই আপনার জন্য ভালো হবে না, রাইট? রিতের কথায় মায়ের নাজুক মুখ ছিটকে বলল, আপনি এত নির্লজ্জ! সি, সমাজে আমি এমনি বদনাম, বউয়ের জন্য না হয় আর একটু বদনাম হলাম, সমস্যা কই? মায়া বুঝতে পারছে রিতের সঙ্গে তর্কে সে পারবে না, তাই সে আপোষে হার মেনে নিয়ে বলল, আমরা এখন কই যাব? আমার ফ্ল্যাটে, মুরাদপুরে। কতদিন থাকবো? 2 দিন। কেন? কাজ আছে। কি কাজ? রিত মায়ের কথার উত্তর না দিয়ে গাড়ির স্টিয়ারিং ঘুরাতে লাগলো। রিতকে উত্তর দিতে না দেখে মায়া বুঝতে পারলো মায়ের কথার উত্তর রিত দিবে না। মায়া চুপচাপ বসে থাকতে না পেরে রিতের ফোন চাইতেই রিত হাত বাড়িয়ে ডেস্কের উপর থেকে নিজের ফোনটা মায়াকে দিল। লক খুলে মায়া রিতের ফোন হাতে নিতেই প্রথমে গ্যালারিতে ঢুকলো, কি আছে সেটা দেখতে। সচরাচর রিতের ফোনে তেমন কিছুই থাকে না, তাই মায়াও তেমন কিছু পেল না। শুধু হোয়াটসঅ্যাপ ফোল্ডারে মায়ের বেশ কিছু ছবি দেখলো, যেগুলো মায়া নিজের সময়ে সময়ে রিতকে পাঠিয়েছিল। সেগুলো রিতের নিজের ছবি নেই ফোনে। সচরাচর সে কখনো ছবি টবি তোলে না, যার জন্য ফোন তেমন ছবিও দেখা যায় না। তবে মায়ের ভারী আশ্চর্য হলো কিছু একটা দেখে। রিতের ফোনের ক্যামেরার ফোল্ডারে মায়ের বেশ কিছু নতুন ছবি দেখলো, যেগুলো মায়া কখনোই পাঠায়নি রিতকে। এমনকি মায়া জানেও না মায়া এসব ছবি রিতের ফোনে আছে। সেটা ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো মায়ের অজান্তে তুলে হয়েছে হয়তো বিভিন্ন সময়ে। মায়া গুনে গুনে 9টা ছবি পেল ওর নতুন। তার মধ্যে প্রায় ছবিগুলো কলেজ ড্রেস পরা। একটা ছবি মায়াকে ভীষণভাবে চমকিত করলো। সেই সঙ্গে ছবিটা দেখে মনে পড়ে গেল মায়ের সেই প্রথম দিনে দেখা পাঞ্জাবিওয়ালা রিত খানকে।
নীল শাড়িতে মায়ের কলেজের করিডোরে দাঁড়িয়ে হাতের চুড়িগুলোর দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে মায়ের ছবি তোলার জন্য এভাবে দাঁড়িয়েছে। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ছবিটা। মায়ের নিজেকে এই ছবিতে ভীষণ সুন্দর লাগছে। কিন্তু এই ছবিটা তুললো কখন? মায়ের হৃদের সাথে প্রথম দিনের সাক্ষাৎকার ছিল কলেজের সেই নবীন বরণ অনুষ্ঠানে। তখন তো কেউ কাউকে চিনতো না, তাহলে হৃদের ফোনে মায়ের তখনকার ছবি আসলো কোথা থেকে? এই ছবিটা তো মায়ের কাছেও নেই। তাহলে মায়ের হৃদের দিকে ফোনটা দেখাতে দেখাতে মানে আশ্চর্য নেই বলল, এই ছবিটা আপনার ফোনে কিভাবে আসলো? এটা তো আমাদের প্রথম দিনের সাক্ষাৎকারের ছবি ছিল, তাই না? আপনি তখনকার ছবি কই পেলেন? হৃদ জানতো মায়ের হৃদের ফোনে এই ছবি দেখে এমন কিছু একটা প্রশ্ন করবে, সেজন্য হৃদের মধ্যে তেমন ভাবাবেগ দেখা গেল না মায়ের প্রশ্নে। বরং স্বাভাবিকের নেই স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল, তুলেছিলাম, সেজন্য পেয়েছি। মায়া অস্থির ভঙ্গিতে বলল, তুলেছিলাম মানে? আপনি তুলেছেন এটা? হ্যাঁ। আপনি তখন আমাকে চিনতেন না? তাহলে? সন্দেহ হয়েছিল। কি সন্দেহ করেছিলেন? আমি আপনার বউ হতে পারি এটা? হুম। হৃদের কথায় মায়ের মাঝে তীব্র থেকে তীব্রতার কৌতূহল দেখা গেল সবকিছু জানতে। সে বারবার প্রশ্ন করে বলল, আপনার আমার চেহারা মনে ছিল? আপনি তো বিয়ের রাতে ঠিকঠাক আমাকে দেখেননি মনে হয়। মনে ছিল না বলে তো সেজন্য বারবার তোমাকে তোমার পরিচয় জিজ্ঞেস করছিলাম, কিন্তু তুমি ঘুরে ফিরে আমাকে মিথ্যা বলে যাচ্ছিলে। তোমার সম্পর্কে সত্যিটা আমার জানা ছিল না বলে আমার অনেকটা দিন লেগেছে তোমাকে খুঁজে বের করতে। জিতের কথায় মায়ের মাঝে আরো অস্থির উত্তেজিত দেখা গেল। আপনিও আমাকে খুঁজেছেন? আল্লাহ, আমি তো জানতামই না। কবে থেকে খুঁজেছেন? রিত মায়ের এই প্রশ্নের উত্তরটা দিতে না দেখে তেরামি করে বলল, জানি না। মায়ের অস্থির ভঙ্গিতে পুনরায় বলল, প্লিজ প্লিজ বলুন না, এমন করছেন কেন? কবে থেকে খুঁজছেন আমাকে? আমাদের বিয়ের পর দিন থেকেই? না। তাহলে কবে থেকে? তোমাকে দেখার পর মনে হয়েছে তোমাকে খোঁজ করা উচিত। মায়ের পরপর প্রশ্ন করে বলল, তাহলে আমাকে কবে খুঁজে পেলেন? কবে জানতে পারলেন আমি আপনার বউ? যেদিন সকালে থাপ্পড় খেয়েছিলে সেদিন। হৃদের কথায় মায়া উৎসাহিত মুখটা ফুস করে নিভে গেল। মনে পড়ে গেল হৃদের হাতে তিনটা থাপ্পড় খাওয়ার কথা। কেউ যে হারিয়ে যাওয়া বউকে খুঁজে মারতে পারে তা জানা ছিল না ওর। কই, মায়া তো হৃদকে মারেনি, বরং স্বামীকে খুঁজে পেয়েছিল বলে পাগল পাগল হয়ে জড়িয়ে ধরেছিল। আর মায়ের তেরা স্বামী কি করলো? ওকে মারলো। কই, সে তো মায়াকে আদর করবে, বউকে চিনতে পেরেছে বলে, তা না করে উল্টো মায়াকে মারলো। মায়া মন খারাপ করে হৃদকে পুনরায় প্রশ্ন করে বলল, আপনি সেদিন আমাকে ওইভাবে মারলেন কেন? হৃদের উত্তর আসলো তৎক্ষণাৎ, কারণ ছিল তাই। কি এমন কারণ ছিল যে হারিয়ে যাওয়া বউকে খুঁজে পাওয়ার পরও মারতে হবে আপনার? একটু আদরও করতে পারতেন, তাই না? তুমি আদরের মানুষ না, তাই মেরেছি। আদর করতে না পারেন, অন্তত আপনি সত্যিটা জানার পর আমাকে জানাতে পারতেন, তাই না? মায়ের কথায় হৃদ ফের কপাল কুঁচকে মায়ের দিকে তাকাতে তাকাতে বলল, তুমি আমাকে জানিয়ে পালিয়েছিলে সেদিন রাতে যে আমি জানাবো? আমি জানাইনি বলে আপনি জানাবেন না? আপনি তো দেখেছিলেন আমি কতটা পাগল পাগল হয়ে আপনাকে খোঁজ করছিলাম, তাই না? তো তুমিও তো দেখছিলে আমি সেদিন রাতে অসুস্থ ছিলাম, তারপরে তো অজ্ঞান অবস্থায় আমাকে ফেলে এসেছিলে, তাই না? হৃদের কথায় মায়া অপরাধ বোধ হলো। মায়া ফের মন খারাপ করতে করতে বলল, আমি আপনাকে ফেলে আসতে চাইনি। আমি তখন অনেক ভয় পেয়েছিলাম, সেজন্য ভয়ে ভয়ে শেষ সাথে পালিয়ে গিয়েছিলাম যাতে কেউ আমাকে খুঁজে না পায়। হৃদ সামনের দিকে ঘুরে যেতে যেতে বলল, ব্যাস এতটুকুই? আপনি চেয়েছেন যাতে আমি আপনাকে খুঁজে না পাই, সেজন্য আমিও ধরা দেইনি, আপনার খোঁজার অপেক্ষায় ছিলাম। আপনি অনেক পাষাণ, নিষ্ঠুর, আমাকে একটু ভালোবাসেন না। আপনাকে ভালোবাসার জন্য সঙ্গে নিয়ে যাচ্ছি ম্যাডাম। আপনার কি কি ভালোবাসা চাই সেটা লিস্ট করুন মনে মনে, সব রাতে পুষাই দেব। ঈদের কথায় মায়ের থতমত খেয়ে বসলো। হঠাৎ ঈদ এমন কিছু বলবে মায়ের ধারণা ছিল না। মায়ের ঈদের কথায় নাক মুখ ছিটকে বলল, ছি। কি ছি? আমাকে লিঙ্ক পাঠাতে আপনার ছি মনে হয় না? আর আমি কি বললেই ছি? ইন্টারেস্টিং। হৃদের কথায় মায়ের খেপে যাওয়ার মতো করে বলল, মিথ্যা বলেন কেন? কিসের লিঙ্ক পাঠাইছিলাম আপনাকে? মায়ের কথায় হৃদ হেয়ালি করে বলল, আচ্ছা তাই, মেসেজ অপশনে যান, এখনো আপনার পাঠানো লিঙ্ক আছে সেখানে, রাতের জন্য রেখে দিয়েছি আপনার সবগুলো লিঙ্ক, সবগুলো একত্রে অ্যাপ্লাই করব। তাই হৃদের মুখে মেসেজ অপশনের নাম শুনতেই মায়ের রাফার পাঠানো মেসেজগুলোর কথা মনে পড়ে গেল। মায়ের নিজেও জানে না সেদিন রাফা হৃদকে কি পাঠিয়েছিল। মায়ের হৃদের সঙ্গে কথা না বাড়িয়ে তথ্য না ঢুকলো মেসেজ অপশনে রাফার পাঠানো মেসেজগুলো দেখতে। পরপর 3টা মেসেজ রাফা পাঠিয়েছিল সেদিন, বাকিগুলো মায়ার। মায়ের রাফা লাস্ট 3টা মেসেজের পর চোখ কপালে উঠলো। সবগুলো আস্তাগফিরুল্লাহ মার্কা কথাবার্তা। ছি, এত নোংরা কথা কেউ কাউকে লিখে পাঠায়? সবগুলো কথা কেমন নোংরা আর গা শিউরে ওঠার মতো। ছি। মায়ের দাদা দাঁত চেপে রাফার পাঠানো লাস্ট লিঙ্কটাকে ক্লিক করতেই মাকে গুগল
18+ ওয়েবসাইটে নিয়ে যেতে অনাকাঙ্ক্ষিত কিছু ভিডিও দেখে তৎক্ষণাৎ চিৎকার করে উঠলো, হাত থেকে মোবাইল ফেলে। ভাগ্যক্রমে সেই ফোন গিয়ে পড়লো হৃদের পায়ের ওপর। ফোনের স্ক্রিনে তখনও ভিডিও প্লে হচ্ছিল, সেই সাথে কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ। মায়া এক চিৎকারে লাফ দিয়ে উঠে বসলো সিটের উপর, দু হাতে হাত দিয়ে তওবা করতে করতে বলতে লাগলো, ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি এত খারাপ, এসব দেখেন, ছি, ইয়া। মায়ের কথায় হৃদ কার বেঁকে কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। তাকে লিঙ্ক পাঠিয়ে এখন তাকে দোষারোপ করছে সবকিছুর জন্য। বিষয়টা কেমন হয়ে গেল না? হৃদ কারের স্পিড কমিয়ে আনলো, দৃষ্টি নত করে পায়ের দিকে তাকালো। সেখানে স্পষ্ট দেখা গেল কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য। হৃদয়ের দেখা দেখি মায়াও তাকালো সেদিকে, চিচি করতে করতে। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই আবারও আস্তাগফিরুল্লাহ নাজুবিল্লাহ বলে চিল্লাতে লাগলো। হৃদ এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঝুঁকে নিচ থেকে ফোনটা উঠালো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে স্বেচ্ছায় ফোনের ভলিউম বাড়িয়ে মায়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, তুমি চাইলে কন্টিনিউ করতে পারো, রাতের জন্য কাজে দিবে। মায়া তৎক্ষণাৎ নাক মুখ ছিটকে হৃদয় থেকে দূরে সরে বসলো, গাড়ির সাথে ছিটিয়ে উত্তেজিত গলায় বলল, ছি, সরান এটা, আমি আপনার সাথে যাব না, আপনি অনেক খারাপ, কিছু দেখেন, ছি, গাড়ি থামান, থামান বলছে ওসব বলু। হৃদ মায়ের কথা শুনলো না, বরং ফোনটা বন্ধ করে ডেস্কের উপর ঢিল মেরে রাখতে রাখতে বলল, সরি জান, আপাতত ফুল মোডে আছে, গাড়ি তো তোমার শ্বশুর বাড়িতে গিয়ে থামবে, চলবে। তা খুলুন লাগছি।